হচ্ছে এক বছরে যে ইনকাম হচ্ছে একটা দেশের তার কত গুণ বেশি অ্যাসেট বা ওয়েলথ ওই দেশের খাতে আছে। এই রেশিওটা 1870-1890 দিকে বড় ছিল। 1910 এইখানে খেয়াল করে 1910 আর 1930 এর মাঝামাঝি এই জায়গাটা 1920 এর দিক থেকে এসে কমা শুরু করে, আবার 1970 এর পরে এসে আবার রাইজ করা শুরু করে। এবং খেয়াল করেন ইন্টারেস্টিংলি রাইজটা সব থেকে বেশি করে এশিয়াতে। এই গ্রাফটা সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারবেন কেউ? এটা কি মিন করতেছে আসলে? স্যার মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে তো ডব্লিউটিও হওয়ার পরে মানে ইন্টারন্যাশনাল যে গ্লোবালাইজেশনের ফলে যে ফ্রি ট্রেডটা বৃদ্ধি পেল, যার ফলে ওয়েলফেয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। এই পাঁচটা ব্যাখ্যা করছেন। এই পাঁচটা স্যার ইউরোপ তো কলোনাইজেশনের মাধ্যমে ওয়ার্ল্ডের একটা বড় ওয়েলথ আরো সহজ করে দেয়। এই দেখেন এই যে এই জায়গাটা খেয়াল করেন 1910 5 বছর পর কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। পিকেটি তার মূল বক্তব্যে যেটা আরেকটা বলতে চাইছেন সেটা হচ্ছে ক্যাপিটালিজমের যে মানে গত শতকে ইনইকুয়ালিটির যে হঠাৎ ডিক্লাইন এবং গ্রোথের যে বেড়ে যাওয়া, ম্যাসিভ গ্রোথ হওয়া, এই দুটোই আসলে অ্যানামলি। এবং এই অ্যানামলির পেছনে উনি দুটো ওয়ার্ল্ড ওয়ারকে দায়ী করছেন। আচ্ছা, সেই বিষয়টা আমি পরের স্লাইডে আসবো। আচ্ছা, পিকেটি তার যে আর ইজ গ্রেটার দেন জি মূল তার থিসিস, সেই থিসিসে যাওয়ার জন্য কিছু টার্ম একটু জানা দরকার। সেটা হচ্ছে বিটা বলতে উনি বোঝাচ্ছেন ক্যাপিটাল টু ইনকাম রেশিও। ওই যে আবারও আমার এই বছরে আমার দেশে 100 টাকা আমার ন্যাশনাল ইনকাম, আর আমার ক্যাপিটাল যদি হয় 1500 টাকা, তার মানে আমার ন্যাশনাল ইনকামের থেকে 15 গুণ আমার ওয়েলথ জমা আছে হাতে। যত বেশি এই রেশিওটা তত বেশি ক্যাপিটালিস্ট সোসাইটি। এটা বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে। এরপরে যান, একটু বলে রাখি সাধারণত ডেভেলপ কান্ট্রিতে এই রেটটা 5 থেকে 6 হয়ে থাকে, জাপান এবং ইউএস এর ক্ষেত্রে একটু বেশি সম্ভবত। আচ্ছা, যত বেশি ক্যাপিটালিস্ট সোসাইটি, এটা অন্য এক্সপেক্টেড মাথায় কি আছে? অন্যটা কি? কম স্যার, তত কম, মানে তত বেশি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বলতে পারেন বা গরিব বলতে পারেন, সজাগ সজাগ গরিব দেশে বলতে পারেন। এখানে খেয়াল করেন আমরা তো আছি এখন এই জায়গাটা। হ্যাঁ, উনি তো বইটা লিখেছিলেন 2013 সালে। এটা হচ্ছে এই ক্যাপিটাল টু ইনকাম রেশিওর মুভমেন্টটা উনি কিছুটা হিস্ট্রিক্যাল দেখাচ্ছেন এবং কিছুটা প্রেডিকশনকে দেখাচ্ছেন। উনি দেখাচ্ছেন যে প্রথম দিকে এই রেশিওটা ছিল 4-এর কাছাকাছি, 400%, 4.5 থেকে 5-এ পিক করে, তারপরে এই যে যুদ্ধের পরে কমে আসে। কারণ যুদ্ধের পরে কি হয়েছে বলতো? যুদ্ধের সময় কি হয়েছে? দুইটা বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে সম্পদ ধ্বংস হয়েছে না? সম্পদ ধ্বংস মানে কি? ক্যাপিটাল গেছে, ইনকাম তো মোটামুটি আছে, বরং যুদ্ধের সময় ওয়ার ইকোনমিতে কিন্তু লেবারদের খরচ আরো বেড়ে যায়, মানে আর্নিং বেড়ে যায়। সো এই ইনইকুয়াল সিচুয়েশনটা আস্তে আস্তে কমে আসছে। পিকেটি বলতেছেন, এবং যেই চালাকিটা কুজনেট করছেন 53 সালে, সে কুজনেট বলার চেষ্টা করছেন যে ইনইকুয়ালিটি কমে আসছে। পিকেটি বলছেন এটা ক্যাপিটালিজমের ফল না, ট্রিকল ডাউন ইকোনমির ফল না, এটা হচ্ছে ওয়ার ইকোনমির ফল, এবং এটা একটা অ্যানামলি, এটা কখনোই ফার্দার যে আসবে এর কোনো নিশ্চয়তা নেই। পরবর্তীতে 1970-এর পর থেকে বিশেষ করে যে আপনি বললেন ট্রেড লিবারাইজেশন, এই সময়টায়, এবং বিশেষ করে 50-এর পরে জাপানের হিউজ গ্রোথ হয়। জাপান মানে ওয়ার্ল্ড ইকোনমিকে বিশাল একটা বুস্ট করে, এবং 70-এর পর থেকে আপনি জানেন যে ওই যে ইনফ্লেশনারি ইকোনমি আসে, ট্রেড লিবারাইজেশন হয়, বার্লিন ওয়ালের পতন, তারপরে আমাদের রাশিয়ার কমিউনিজম ভেঙে যাওয়া, এইসব নানা কারণে উদার পন্থা বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে গ্রোথটা বাড়তে থাকে, এবং ওনার প্রেডিকশন অনুযায়ী গ্রোথটা বাড়বে। এবং সাম্প্রতিক সময়ে আমাদের সিলিকন ভ্যালি থেকে যে তথ্যগুলো পাচ্ছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এটা কিন্তু এটাকে সাপোর্ট করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারিত যে গ্রোথ, সেটাকে বলা হচ্ছে সুপার গ্রোথ হবে। তো এটাকে যদিও আমার ধারণা পিকেটি তার মাথায় এগিয়ে বাস্তবটা আনিনি, বাট ট্রেন্ড একই দিকে। এইখানটা আমরা একটু আরেকটা ডায়নামিক্স দেখি। দেখেন, এটা ফ্রান্সের এবং এটা ব্রিটেনের। এই নিচের যে গ্রাফটা, এটা হচ্ছে তাদের টোটাল যে ক্যাপিটাল ছিল তার মধ্যে এগ্রিকালচারাল ল্যান্ডের পরিমাণ। খেয়াল করেন তার টোটাল যে ক্যাপিটাল, মানে যেই সম্পদ ব্যবহার করে তারা প্রোডাকশনে যায়, এটার পরিমাণটা এই যে 1920-এর দিকে 1880-র পর থেকে ড্রাস্টিক্যালি কমে আসছে না? কি কারণ বলেন তো? ল্যান্ড কি কমে গেছে আসলে? কি কারণ? ইকোনমির স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, ইকোনমি মোর প্রোডাকশন বেসড হয়েছে, এগ্রিকালচারাল বেসড নাই। সো তার মানে এই পোর্শনটা চলে গেছে দেখেন আদার ডোমেস্টিক ক্যাপিটাল, নেট ফরেন ক্যাপিটাল, হাউজিং, এইসব দিক থেকে।
এবং সেখানেও কিন্তু একই প্যাটার্ন, এই যে 80 পরে একটা শার্প ডিক্লাইন হয়, ইউ শেপ কার্ভ দেখতে পাই আমরা। পরেরটা বুঝেন। এবার পিকেটি তার বইয়ে প্রথম ক্যাপিটালিজমের প্রথম ফান্ডামেন্টাল একটা ল দেন, সেটা হচ্ছে ক্যাপিটাল শেয়ার আলফা ইজ ইকুয়াল টু আর ইনটু বি। বিটা, বিটা মানে কি? ওই একটু আগে বললাম না, কত বেশি ক্যাপিটালিস্ট সোসাইটি, কে ডিভাইডেড বাই ন্যাশনাল ইনকাম, মানে ক্যাপিটালের পার্ট ডিভাইড বাই ন্যাশনাল ইনকাম, মানে কত বেশি ক্যাপিটালিস্ট সোসাইটি ইনটু সেই সোসাইটিতে রেট অফ রিটার্ন কত। যত বেশি ক্যাপিটালিস্ট সোসাইটি এবং যত বেশি রেট অফ রিটার্ন, তত বেশি ন্যাশনাল ইনকাম যাবে ক্যাপিটালদের ঘরে। এটাই তার মূল প্রথম থিওরি। প্রথম, এটা আসলে থিওরি বলা ভুল, বিষয়টা আমরাও বুঝি, বাট সে আসলে এটাকে ফ্রেমওয়ার্কে আনছে। পরেরটাতে যাই আমরা। সেকেন্ড যে ফান্ডামেন্টাল লটা উনি দেন, সেটা হচ্ছে লং রানে ওয়েলথ ইনকাম রেশিওটা হচ্ছে, এটা আরেকটা বিটা, এটা হচ্ছে সেভিংস ডিভাইডেড বাই গ্রোথ। এটাতে উনি বলতে চান যে একটা ইকোনমির গ্রোথ যত কম হবে তত কি হবে, এই বিটার মান বাড়বে না, যত হরটা যত কম হবে তত বিটার মান বাড়বে, আর সেভিং যত বেশি হবে তত বিটার মান বাড়বে। তার মানে উনি এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনসাইট দেন, সেটা হচ্ছে একটা ইকোনমি যদি খুব স্লো চলে, গ্রোথ খুব কম থাকে, সেই সোসাইটিতে সব থেকে বেশি বেনিফিটেড হয় ক্যাপিটালিস্ট। বুঝছেন বিষয়টা? খেয়াল করে দেখেন, ইকোনমিক গ্রোথ জি কম মানে এই বিটা বেশি, বিটা মানে ক্যাপিটালিস্টদের পার্টে সম্পদ বেশি যাচ্ছে। এবার এই দুটো থিওরিকে মিলাই যদি আমি কথা আলোচনা করি, টোটাল ন্যাশনাল ইনকামের কত পার্সেন্ট ক্যাপিটালিস্টদের ঘরে যাচ্ছে, আর ইনটু এস ডিভাইডেড বাই জি, তার মানে কতটুকু সেভিংস বা করতে পারতেছে ক্যাপিটালিস্ট, রেট অফ রিটার্ন কত বেশি, আর গ্রোথ কত কম। এই তিনটা জিনিস যদি একইভাবে আচরণ করে, তাহলে ক্যাপিটালিস্টরা সুপার ক্যাপিটালিস্টের দিকে আগাতে থাকবে এবং ইনইকুয়ালিটি আরো ভয়াবহভাবে বাড়তে থাকবে। এই জন্য পিকেটি মূল যে কথাটা বলছেন সেটা হচ্ছে, আর যতদিন জি এর থেকে বেশি হবে ততদিন ক্যাপিটালিজম আরো তীব্র ক্যাপিটালিস্ট সোসাইটির দিকে আগাতে থাকবে। ফলে মূল কাজ যেটা করতে হবে, আমার আর কমাতে হবে, রেট অফ রিটার্ন কমাতে হবে এবং জি বাড়াতে হবে। এবার বলেন, এই আর কমানোর উপায় কি, রেট অফ রিটার্ন কমানোর উপায় কি? এটা একটা কমন কোয়েশ্চেন। বলেন আপনারা যারা এডি বলেন, রেট অফ রিটার্ন মানে আপনি যেটা পাচ্ছেন ক্যাপিটালিস্টদের হাতে কম টাকা দেওয়ার উপায় কি? কোথায় ডিস্ট্রিবিউট করবো কিভাবে? মানে ক্যাপিটালিস্ট তো আমার কাছে দিয়ে যাবে না, প্রগ্রেসিভ ট্যাক্স, রাইট, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। আমার তার হাত থেকে ফান্ডগুলো গভর্নমেন্টকে নিতে হবে প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের মাধ্যমে। তার মানে হচ্ছে আমার মার্জিনাল রেট অফ ট্যাক্সেশন হায়ার হতে হবে। এটা কিভাবে দেখি আমরা একটু পরেরটাতে যান। ও ওটা মনে হয় পরের স্লাইডে আছে। ঠিক আছে, আমি এইটা নিয়ে একটু বলে নিই। এটা একটা খুব ইন্টারেস্টিং স্লাইড। দেখেন 1910 সাল থেকে আমি 2010 সাল পর্যন্ত একটা টাইম লাইন, এই টাইম লাইনে এটা হচ্ছে ইনইকুয়ালিটির কার্ভ। ইনইকুয়ালিটি বাড়ছে, এখানে এসে কমছে, এখানে এসে বাড়ছে। আচ্ছা, আমি সময় যেহেতু কম, আমি আর প্রশ্নগুলো না করি, উত্তরে চলে যাই, পরের স্লাইডে চলে যান। দেখেন প্রথম এই যে 1914 থেকে 1918, তখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে বলশেভিক রেভলিউশন হয়, বলশেভিক রেভলিউশন হয় ইয়েতে রাশিয়ায়, আর ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়। এই সময়ে ইনইকুয়ালিটি প্রাইমারিলি পিক করে একটু, নর্মালি ওয়ার্ল্ড ওয়ার হলে কমে যাওয়ার কথা, বাট এই সময় প্রাইমারিলি পিক করে। পরবর্তীতে এই ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে এটা আরো পিক করে। গ্রেট ডিপ্রেশন যখন হয়, গ্রেট ডিপ্রেশন হলে কি হয় আমরা জানি যে গ্রেট ডিপ্রেশনের সময় ব্যাংকিং সেক্টরের ক্রেডিট গ্রোথ চ্যানেলটা ফুললি মানে ডিসফাংশনাল হয়ে গেছিল। ফলে তখন ওই যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেট দিয়ে যে খুব বেশি প্রফিট করবে সেই সুযোগটা ছিল না। এটা নিয়ে কিন্তু সুন্দর পেপার আছে এই পেপারটার কারণে নোবেল প্রাইজ পেয়েছে বার্নার্কি। এই 1945 সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন দেখেন এটা ড্রাস্টিক্যালি ফল করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরো বিধ্বংসী অস্ত্র আসে, আরো মানে ক্যাপিটাল ধ্বংস করার সুযোগটা পেয়ে যায় বেশি আরো। এরপরে 1945-এর পর থেকে মোটামুটি স্টেডি থাকে। এই সময় কি হয় খেয়াল করেন, রেগুলেটরি এবং ট্যাক্স পলিসিগুলো রিল্যাক্স করতে থাকে। রিগানোমিক্স আসে 1981 সাল থেকে, এবং এই রিগানোমিক্স আসার পর থেকে দেখেন মোটামুটি সে জাম্প করে, কারণ এই সময়টায় ক্যাপিটালিস্টরা তাদের ক্ষয়টা পোষায় নিয়ে আবারও পুঁজি বাড়াতে থাকে, এবং এই সময় যখন স্টেট পলিসিটা তাদের ফেভারে যায় আবার তারা বুস্ট করে, এবং বুস্ট করে ফাইন্যান্সিয়াল গ্লোবালাইজেশনের ডিরেগুলেশনের ফলে এই সময়টা বাড়ে। ডটকম বাবলের সময় একটু কমে, কারণ ডটকম বাবলে তো আসলে ফাইন্যান্সিয়াল অ্যাসেটেরই প্রাইস কমে, সো তারা ক্ষতিগ্রস্ত হয় ক্যাপিটালিস্টরা।
আবার সে ওই আমাদের গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হয়, মানে 2007-08 যে ক্রাইসিস, সেখানে একটু কমে। এটা 2010 সালে পর্যন্ত গ্রাফটা দিচ্ছে, 2013 পর্যন্ত দেয় নাই। তার মানে খেয়াল করেন আসলে হিস্ট্রি কিভাবে আগাচ্ছে তা কিন্তু এই ইনইকুয়ালিটি গ্রাফ দেখে মোটামুটি আমরা গল্পটা মিলাই নিতে পারি। পরের স্লাইডে যান। তো ব্রড টার্মে বলতে পারি এইখানে ইনইকুয়ালিটিটা ছিল মূলত ক্যাপিটাল আর লেবারের দ্বন্দ্ব। এই সময়টায় ক্যাপিটাল ডিস্ট্রয়েড হয়ে গেছিল দেখে এই সময়টায় ইনইকুয়ালিটিটা ছিল কম। আর এই সময়ে এইখানে ইন্টারেস্টিং বিষয় আছে, এই সময়েও কিন্তু মূল ফোর্স ক্যাপিটাল লেবার শেয়ারিং, কিন্তু এখানে নতুন একটা পাওয়ার এসে অ্যাড হয়। সেটা হচ্ছে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের শিকার হই। শিকারটা কেন বলতেছি, এই সময় প্রচুর টেকনোলজি আসে যেটা আসলে স্কিল বায়াস টেকনোলজি বলি আমরা। আমার থিসিসে এইটা টার্মটা আমি খুব বেশি ইউজ করতাম। সেটা হচ্ছে যে এমন কিছু টেকনোলজি আসে যেটা আনস্কিলড একজন লোক এই মেশিনটা অপারেট করতে পারবে না। সো তখন কি হয়, ক্যাপিটাল লেবারের তো একটা ইনইকুয়ালিটি আছেই, লেবারদের মধ্যেও ফ্র্যাগমেন্টেশন হয়ে যায় বড় আকারে। যারা স্কিল তারা খুবই ভালো বেতন পাচ্ছে, যারা আনস্কিল তারা চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়েড থাকতেছে, তারা খুবই নিম্ন শ্রেণীর বেতন পাচ্ছে তারা। সো এইখানকার ইনইকুয়ালিটি ডাইনামিক্সটা কিন্তু ডিফারেন্ট। এটা পিওরলি ক্যাপিটাল টু লেবার, এটা ক্যাপিটাল টু লেবার অ্যাজ ওয়েল অ্যাজ লেবার টু লেবার। পরে 1700 থেকে 2012 সময়ে এই গ্লোবাল ইনইকুয়ালিটির একটা গ্রাফ দেখাচ্ছে এখানটা। এটা গ্লোবাল ইনইকুয়ালিটি বলতে মূলত এশিয়া আফ্রিকাকে এক জায়গায় আর ইউরোপ আমেরিকাকে এক জায়গায়। কারণটা কি বলি, ও দুটো ডেভেলপড, এ দুটো ডেভেলপিং কান্ট্রি। কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স বিষয়টা কি দেখেন, পৃথিবী কি সব দেশগুলো কি আস্তে আস্তে একই গ্রোথের দিকে আগাবে, নাকি গ্রোথটা ডিফারেন্ট হয়ে যাবে? মানে যারা ভালো তারা ভালোই হতে থাকবে, খারাপরা খারাপ হতে থাকবে, নাকি একটা সময় স্যাচুরেটেড হয়ে যাবে, ভালো খারাপ একসাথে হবে? এটা ইকোনমিক্সের একটা বড় আলোচনার বিষয়। তো এখানে দেখা যাচ্ছে যে 2012 পর্যন্ত প্রথমে ডাইভার্জেন্স হয়, দুটো দুই পথে যাচ্ছে। এশিয়া আফ্রিকা এরা নিচে যাচ্ছে, মানে এদের পার ক্যাপিটা জিডিপি, ইনইকুয়ালিটি পার ক্যাপিটা জিডিপি কমছে, এদের পার ক্যাপিটা জিডিপি বাড়ছে। 1990 এর পরে, এই যে 90 এর পরে ট্রেড লিবারালাইজেশন এবং এই সময় এশিয়ান শক্তিগুলোর উত্থান, ফাইন্যান্সিয়ালাইজেশন ঘটে ওখানটায়। দেখেন এটা কিন্তু রিভার্স করে, এটাও রিভার্স করে। সো দেখা যাচ্ছে এইটুকু যদি আমি স্ন্যাপশট নেই পুরো টাইম লাইনের, এইটুকু স্ন্যাপশট আমাকে বলতেছে ফার্স্টে ডাইভার্জেন্ট, পরে কনভার্জেন্ট সিচুয়েশন ছিল। একটু ইন্টারভেন্ট Sure, করতে sure. হচ্ছে, এই ইনইকুয়ালিটি মেজার করার জন্য কি পিভটাল ফ্যাক্টর কি জিডিপি কে ধরা হয়েছে বা পার ক্যাপিটা জিডিপি কি? না স্যার, এটা কিন্তু এটা কিন্তু ইনইকুয়ালিটি গ্রাফ ঠিক না, এটা হচ্ছে পার ক্যাপিটা জিডিপি গ্রাফ। রাইট। এখন টোটাল কনটেক্সটে শুধু থাকে না যে ইনইকুয়ালিটি ইয়ে করার জন্য, এক্সপ্লেইন করার জন্য, হ্যাঁ, বা ডিস্ট্রিবিউশন এক্সপ্লেইন করার জন্য, থট দেওয়ার জন্য এখানে বেসিক কম্পোনেন্ট কি ধরা হয়েছে ইউনিট, সেটা কি লেবার শেয়ার, ক্যাপিটাল ওয়েল বিং অর সামথিং এলস? লেবার শেয়ার, ক্যাপিটাল শেয়ার। একটা টোটাল ইকোনমির ন্যাশনাল ইনকামের কত পার্সেন্ট লেবার শেয়ারে যায়, কত পার্সেন্ট ক্যাপিটালিস্টদের হাতে যায়, এইটুকুই। স্যারের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ স্যার যখন প্রশ্নটা করতেছিলেন আমার মাথার মধ্যে অনেক কিছু করতেছে যে আমি অ্যান্সারটা কি দেবো। এতে গিয়ে আমি একবার মনে হচ্ছিল যে আমি এটাই বলি যে পার ক্যাপিটা জিডিপি, কিন্তু বলতে গিয়ে দেখলাম যেটা ভুল অ্যান্সার হবে। ভুল অ্যান্সার কেন হবে? পার ক্যাপিটা জিডিপি এটা একটা ফেক টার্ম। ধরেন এই যে বলে না যে একটা, হ্যাঁ ওটা বলতে পারেন যে এই রুমে আমাদের এখন অ্যাভারেজ স্যালারি যদি আমি বলি যে ধরলাম সেটা 80,000 টাকা, এখন এই রুমে বিল গেটস ঢুকলে সেটা 80 কোটি টাকা, 800 কোটি টাকা আরো বেশি হয়ে যেতে পারে, তাই না? সো ওই মানে স্যাম্পলের ভিতরে আউটলায়ার কে কে আছে, ওই কারণে আমরা যে গড় মানটাকে আসলে ইনইকুয়ালিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আলোচনায় আনি না। পিকেটি, এবার আপনি যে ট্রেডের কথা বলছেন সেটা একটু ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছে তাহলে আসলে ইনইকুয়ালিটি যে ডাইভার্জেন্স হলো তারপরে কনভার্জেন্ট হলো, এর পিছনে কি ট্রেড ইনভেস্টমেন্টের ভূমিকা আছে কিনা? খেয়াল করেন নর্মাল প্রসেসটা কি, ধনী দেশ তার ইনভেস্টররা তার দেশে ইনভেস্ট করে, মার্কেট স্যাচুরেটেড, রেট অফ প্রফিট কমতেছে, যেটা মার্কস বলছে রেট অফ প্রফিট কমতেছে, সে তখন যেহেতু ক্যাপিটাল মোবিলিটি আছে এখন, সে চাইলে অন্য দেশে ইনভেস্ট করতে পারে, সে অন্য দেশে ইনভেস্ট করবে। অন্য দেশ যারা গরিব দেশ তার হাতে কি আছে, তার প্রচুর ইনভেস্টমেন্টের দরকার, এবং যেহেতু ইনভেস্টমেন্টের দরকার সে ডেফিনেটলি তার রেট অফ রিটার্ন বাড়ায় রাখবে, ইন্টারেস্ট বেশি থাকবে, ফান্ড এখানে ফান্ড ফ্লো হবে। তো তাহলে কি তার দেশে প্রোডাকশন ফ্যাসিলিটি বাড়বে, তার তো আউটপুট বাড়বে না? ইন্টারেস্টিং বিষয়, তার কিন্তু আউটপুট বাড়বে
তার ন্যাশনাল ইনকাম নাও বাড়তে পারে। কেন বলি? তার যে রিসোর্সগুলো, এই রিসোর্সগুলো ওন করে কে? যে ইনভেস্টমেন্ট করছে তা সে না, সে এখান থেকে প্রফিটটা নিয়ে যাবে না। তো এই দেশে জিডিপি বাড়বে কারণ এই দেশের অভ্যন্তরে প্রোডাকশন বাড়তেছে, কিন্তু এই প্রোডাকশনের মালিকানা কিন্তু দেশের বাইরে। সো মানে শেষমেশ তার ন্যাশনাল ইনকাম নাও বাড়তে পারে। এইটাই হচ্ছে পিকেটির বক্তব্য, যে রিচ কান্ট্রি যেহেতু তার ক্যাপিটাল শেয়ারটা নিয়ে যাবে, সো আলটিমেটলি ইনইকুয়ালিটি এই কারণে, ট্রেডের কারণে বা ইনভেস্টমেন্টের কারণে চেঞ্জ হবে না। যেভাবে ভাবছি আমরা সেভাবে হবে না। ইকোনমিক্স আসলে কোনোটাই হ্যাঁ না না, এটা হচ্ছে কোন মানে একটা রিলেভেন্ট রেঞ্জের মধ্যে হ্যাঁ না। আরেকটা এই একটা জিনিস খেয়াল করছেন, আমি এটা দাগায় রাখছি। স্যার প্রশ্ন করছিলেন, স্যার যখন কথা বলতেছিলেন, ইডি স্যার, উনি একটা কথা বলছিলেন যে ক্যাপিটাল অনেক ধরনের হয় এবং হিউম্যান ক্যাপিটালকে স্যার কথা বলছেন। এবং তখনই আমার মনে হলো যে স্যার যেহেতু ডাস ক্যাপিটালের লোক, মানে ওই সময়কার লোক, স্যারের মাথার চিন্তাটা ওইখানেই স্যার কিন্তু ওই ফ্রেমওয়ার্কে চিন্তা করছেন, যেটা খুবই স্বাভাবিক। আমি যখন পরের জেনারেশনে যাব, আমি কিন্তু তখন পিকেটিকেই প্রিচ করবো যে পিকেটি মানে বেস্ট রাইটার। পিকেটি বলছেন যে হিউম্যান ক্যাপিটালকে ক্যাপিটাল শেয়ারের মধ্যে ধরা যাবে না। উনি যে ক্যাপিটালের ডেফিনেশন দিচ্ছেন তাতে বলছেন যেই ক্যাপিটাল মার্কেটে সেলেবল, শুধু সেটাই ক্যাপিটালিস্টের পার্ট। হিউম্যান ক্যাপিটাল লেবারের নিজস্ব, এটাকে আমি ক্যাপিটাল হিসেবে ধরতে পারবো না। এবং সে আবার একটা এক্সেপশনে বলছেন, শুধুমাত্র সাউথ আমেরিকার ক্ষেত্রে ওই 1700 বা 1800 শতকের দিকে তখন স্লেভকে তারা ক্যাপিটাল হিসেবে ধরার মানে এটা উনি রিকগনাইজ করছেন যে হ্যাঁ স্লেভটাকে আমি ক্যাপিটালের পার্ট ধরতে পারি। কিন্তু আমরা এখন যে লেবার ধরি সেটাকে ক্যাপিটালের পার্ট ধরা যাবে না, কারণ লেবারকে তার শেয়ার দিতে হয় আর স্লেভকে আমি কোনো টাকা দিতাম না। এটা হচ্ছে মূল সমস্যা। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাত্রই যেটা বললেন আর কি, যে রিচ কান্ট্রিগুলো তাদের জিডিপি স্যাচুরেটেড হওয়ার পর ডেফিনেটলি তারা ডেভেলপিং অথবা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোতে আসে ইনভেস্টমেন্ট নিয়ে এবং চলে যায়। কিন্তু স্যার ম্যাক্সিমাম ডেভেলপিং অথবা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোতে তো মানে ক্যাপিটাল ইনফ্লো হলে আউটফ্লোটা মনে হয় স্ট্রিক্ট থাকে, যেমন বাংলাদেশে তো এটা অথবা মানে খুব সম্ভবত বৈধ এত পথে easy না। ক্যাপিটাল আউটফ্লো রেস্ট্রিক্টেড। তো আমি আরো সহজ করে বললাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি তারা পুরোটা নিতে পারে? একটা বেনিফিট তো তারা পাচ্ছে ওই কান্ট্রি। বাংলাদেশে রেস্ট্রিক্টেড কিন্তু খেয়াল করেন, বাংলাদেশে আমি এফএডি দীর্ঘদিন কাজ করছি, সাথেও কাজ করছে, আমরা খুবই ইন্টারেস্ট পাই এই বিষয়ে কথা বলতে গেলে। বাংলাদেশে থেকে ক্যাপিটাল আউটফ্লো রেস্ট্রিক্টেড হয়েছে। বাংলাদেশি অরিজিনের কেউ যদি দেশে বাইরে ইনভেস্ট করতে চায় সেটা রেস্ট্রিক্টেড ছিল। আমরা একটা রুলস করে সেটাকে পারমিশন সাপেক্ষে নিতে পারে বলছি, কিন্তু বাহির থেকে যে ইনভেস্টমেন্ট আসবে সেটা ফুললি রিপ্যাট্রিয়েবল যখন তখন। সাবজেক্ট টু সাম কনস্ট্রেন্ট। এক্ষেত্রে কি স্যার এটার উপর কোনো ট্যাক্স থাকে না গভর্নমেন্ট? আমি জানি না, আমার কোনো ধারণা নেই। মানে ওই ইয়ের উপর আপনার কিছু ট্যাক্স বেনিফিট তারা পায়, আর ওই যে ডিভিডেন্ড নেওয়ার সময় একটা ট্যাক্স দিতে হয়, ডিভিডেন্ড নেওয়ার সময়। বাট আপনি যদি এটাকে নিয়ে যান, এনক্যাশ করে নিয়ে যান, সেই ক্ষেত্রে আমার যেটুকু মনে পড়ে এটা কোনো ট্যাক্সেশন ছিল না। যেহেতু কথাটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট আসা এবং যেহেতু প্রিন্সিপাল কান্ট্রি ইনভেস্টর